আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ আমরা আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম ডিজাইন মডেল নিয়ে পড়ব। সাজিয়ে গুছিয়ে প্রোগ্রাম লেখা এবং সহজে বোঝার জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কয়েকটি মডেল ব্যবহার করা হয়। তো এই মডেলগুলোর পরিচয় এবং ইন্টারমিডিয়েট লেভেল অনুযায়ী এই প্রোগ্রাম মডেলগুলোর প্রয়োজনীয় তথ্য সম্পর্কে আজ আমরা জানব। আমরা যে কোনো কাজ করতে গিয়ে, বিশেষ করে কম্পিউটারে কাজ করতে গিয়ে কিন্তু কিছু নিয়মকানুন মেনটেন করে সবসময় কাজ করি। একইভাবে কম্পিউটারে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী যে নিয়ম নীতি মেনটেন করে আমরা এই প্রোগ্রাম রচনা করি, সেটিকেই কিন্তু এই প্রোগ্রামের ডিজাইনের মডেল হিসেবে বিবেচনা করা যায়। এক্ষেত্রে আমরা জানি যেহেতু অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, এক্ষেত্রে কাছাকাছি বৈশিষ্ট্যের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোকে একটি নির্দিষ্ট মডেল আওতায় করা হয়েছে। আবার অন্য বৈশিষ্ট্য ধারণকারী কিছু ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাদের ডিজাইনকে আলাদা করে বিবেচনা করা হয়েছে। এটিকে যদি আমি একটি এক্সাম্পল হিসেবে বিবেচনা করি, আমি কিছু মানুষকে বললাম যে যারা লম্বাই আছো বা লম্বা আছো তারা এক সাইডে দাঁড়াও, আবার যারা খাটো আছো তারা এক সাইডে দাঁড়াও। এক্ষেত্রে এই যে লম্বা মানুষকে আলাদা দাঁড় করালাম, লম্বা বলতে কি সবাই সমান? সবাই সমান নয়, তবে যে অর্থে আমরা তাদেরকে যে বৈশিষ্ট্যের কারণে লম্বা বলি সেই বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে বলে লম্বা মানুষকে আমরা আলাদা হিসেবে বিবেচনা করছি, আবার খাটোদেরকে আলাদা হিসেবে বিবেচনা করছি। যাদেরকে খাটো হিসেবে বিবেচনা করছি তারাও কিন্তু সমানভাবে খাটো নয়, তাদের মধ্যে উঁচু নিচু রয়েছে। তো কাছাকাছি বৈশিষ্ট্যের ভিত্তি করে আমরা খাটো আলাদা করেছি এবং এই যে উচ্চতা সম্পন্ন ব্যক্তিদেরকে বা লম্বা মানুষদেরকে আলাদা করেছি। এরকম করে এই বৈশিষ্ট্যকেও কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলোকে কিন্তু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলাদা করে ডিজাইনে দেখানো হয়েছে। তো যা হোক, এগুলো নিয়ে আজকে আমরা পড়বো। তো প্রথমে প্রোগ্রাম ডিজাইন মডেল ডেফিনেশন সম্পর্কে একটু দেখে নেই। তো প্রোগ্রামের গঠনের যে রীতিনীতিগুলো রয়েছে এগুলোকে প্রোগ্রাম মডেল বলা হয়ে থাকে। এটিকে যদি আমরা ভিন্নভাবে বিবেচনা করি তাহলে বলতে পারি যে প্রোগ্রামের মডেল বলতে প্রোগ্রামের গঠনশৈলীকে বোঝানো হয়। তো প্রোগ্রাম ডিজাইন মডেলের এতটুকু ডেফিনেশন জানলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। আমরা জানি কোনো একটি নির্দিষ্ট মডেল ব্যবহার করে প্রোগ্রাম রচনা করলে তা কিন্তু সহজেই মূল্যায়ন করা যায়। তো এই যে প্রোগ্রাম ডিজাইন মডেল, এটিকে আমরা এর ভাষাগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কতগুলো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। তার মধ্যে জনপ্রিয় প্রোগ্রামিং মডেল মধ্যে রয়েছে স্ট্রাকচার প্রোগ্রামিং, এরপর রয়েছে ভিজুয়াল প্রোগ্রামিং, এরপর রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এরপর রয়েছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। এক্ষেত্রে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস অনুযায়ী স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ে কিন্তু বৃহৎ কাজ করা হয়ে থাকে। তো প্রথমেই আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল সম্পর্কে জেনে নেব। একটি সমস্যা সমাধানে কি কি লাগতে পারে, সেগুলোর কয়টি ধাপ হবে এবং প্রত্যেকটি ধাপে কি কি থাকবে, এরকম স্ট্রাকচার তৈরি করে কোনো সমস্যা সমাধানকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলা হয় বা স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল হিসেবে বিবেচনা করা যায়। আমরা যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ হলো সি প্রোগ্রামিং ভাষাকে আমরা কি করতে পারি, এর বড় অংশকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে তারপর কিন্তু এর প্রোগ্রামিং কাজ সম্পন্ন করা যায়। আর একই বৈশিষ্ট্য কিন্তু এক্ষেত্রেও দেখা যাচ্ছে। এক্ষেত্রে এই যে ছোট ছোট অংশে ভাগ করা বা মডিউল করা, এই অংশটি কিন্তু আমাদের এই স্ট্রাকচার প্রোগ্রামিং প্রয়োজন হয়। স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করে লেখা হয়। স্টেটমেন্টের সংখ্যা এক এক শ্রেণীতে এক এক রকম হয়। এক্ষেত্রে এই যে সংখ্যাগুলো এক এক শ্রেণীতে এক এক রকম হয়, এর কিন্তু কোনো ধরনের সীমা নেই। আমরা অসংখ্য সংখ্যা কিন্তু এখানে বিবেচনা করতে পারি যে অসংখ্য সংখ্যা এই শ্রেণীতে হয়ে থাকে। তো প্রতিটি শ্রেণী স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। আমরা জানি যে যখন আমরা এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকি বা ইনপুট দিয়ে থাকি তখন এক ধরনের বৈশিষ্ট্য থাকে, এক ধরনের শ্রেণী হিসেবে কাজ করে, এরপর এটি প্রসেসিং হয়, এরপর ফলাফল হিসেবে আমরা পাই। তাহলে এই যে প্রত্যেকটি শ্রেণী এটি আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। এই মডেলে বড় বড় সমস্যাকে ছোট ছোট ভাগ করে তা সমাধান করা হয়। যা হোক, তো এটি একটি নির্দেশমূলক বা ইনস্ট্রাকশন কেন্দ্রিক প্রোগ্রাম। এটি কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এই স্ট্রাকচার প্রোগ্রামিং একটি নির্দেশ কেন্দ্রিক প্রোগ্রাম। এক্ষেত্রে কিন্তু নির্দেশ দিয়ে দিয়ে কাজ করে নিতে হয়। যেমন আমরা পরবর্তী সময়ে যেগুলো দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই বিষয়গুলো কিন্তু অন্যরকম করে কাজ করা হয়। সেক্ষেত্রে ডাটার কিছু কাজ আসবে, চিত্রভিত্তিক কিছু কাজ আসবে। তো স্ট্রাকচার প্রোগ্রামের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে সেটি হলো এটি ইনস্ট্রাকশন বা নির্দেশ কেন্দ্রিক প্রোগ্রাম।
স্ট্রাকচার প্রোগ্রামিং এ টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগ্রামকে কতগুলো অংশ, এই যে আমি বললাম যে ছোট ছোট অংশে ভাগ করা হয়, যেটাকে আমরা মডিউল হিসেবে বিবেচনা করি, যে কতগুলো অংশে ভাগ করে তারপর এই মডিউলগুলোর মধ্যে একটি মূল মডিউল থাকতে পারে, আবার এর একটি মূল মডিউল থাকবে এবং এইখান থেকে কিছু সাব প্রোগ্রাম বা ফাংশন থাকবে বা মেথড থাকবে। ফাংশনকে আমরা মেথড হিসেবে বিবেচনা করতে পারি, কিছু সাব প্রোগ্রাম এবং ফাংশন থাকবে। আমি একটু পরে এগুলোর চিত্র তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে স্ট্রাকচার প্রোগ্রামিং এর যে এক্সাম্পলগুলো রয়েছে এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, বিশেষ করে অবজেক্টিভের জন্য খুব জরুরি এটা। সেক্ষেত্রে আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে নিশ্চয়ই জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অবশ্যই স্ট্রাকচার প্রোগ্রামিং, আর সি প্রোগ্রামিং নিয়ে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের একটি বড় অংশের কাজ করতে হয়। যা হোক, এরপর রয়েছে বেসিক, ফোরট্রান, কোবল, প্যাসকেল ইত্যাদি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা। এগুলো তোমার অবশ্যই সবসময় মনে রাখতে হবে। তো স্ট্রাকচার প্রোগ্রামিং এ গঠন তিন ধরনের হয়ে থাকে। প্রথম হলো পর্যায়ক্রমিক কাঠামো, এরপর হলো লুপ কাঠামো, এরপর হলো সিদ্ধান্তমূলক কাঠামো। এক্ষেত্রে একটু তুমি লক্ষ্য করো বিষয়টি, পর্যায়ক্রমিক কাঠামো, এরপরে যে লুপ কাঠামো রয়েছে বা সিদ্ধান্তমূলক কাঠামো বা গঠন রয়েছে, এই বিষয়টা কিন্তু আমরা ফ্লো চার্টের ক্ষেত্রে পড়ে এসেছিলাম যে একটির পর একটি কাজ যখন সম্পাদন হবে তখন সেটি পর্যায়ক্রমিক কাঠামোতে পড়ে যায়। আর কোনো একটি কাজ যদি বারবার করতে হয় এরকম কোনো কিছু লুপ বলা হতো। আর কোনো একটি কাজে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়, হ্যাঁ ওর না, বা কোনো একটি শর্তের পালন করবে কি করবে না, এরকম কোনো কিছু হলে সিদ্ধান্তমূলক কাঠামো কাজ করা হয়ে থাকে। এই স্ট্রাকচার প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এই কাঠামোগুলো নিয়ে কাজ করা হয়। এক্ষেত্রে দেখো আমি একটি এক্সাম্পল দেখিয়েছি যে এই যে এখানে মেইন মডিউল থাকবে, মেইন মডিউল থেকে কিছু সাব প্রোগ্রাম থাকবে, সাব প্রোগ্রাম থেকে আবার কিছু প্রোগ্রাম থাকতে পারে। এরকম গঠনগুলো কোথায় ঘটে? স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আর যে নির্দেশগুলোর কথা আমি বলেছি যে প্রথমে কি করতে হবে, ইনপুট প্রদান করতে হয়। এই যে এরকম একটি গঠন হতে পারে যে ইনপুট প্রদান করার পরে কি করবে এই কম্পিউটার বা এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই কম্পিউটার কি করবে, ইনপুট দেওয়ার পরে এটি সে রিসিভ করবে, রিসিভ করার পরে প্রসেসিং করার পরে আমাদেরকে আউটপুট প্রদান করবে। এরকম যে স্ট্রাকচারগুলো রয়েছে, স্ট্রাকচারগুলোকে বলা হয়ে থাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মডেল। নিশ্চয়ই তোমরা এই স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তো এরপর আমরা পড়ব হলো ভিজুয়াল প্রোগ্রামিং মডেল নিয়ে। যে প্রোগ্রামিং সিস্টেমে মেনু বা চিত্রের মাধ্যমে কমান্ড বা নির্দেশ প্রদান করা হয় তাকে ভিজুয়াল প্রোগ্রাম মডেল বলা হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছো, এক্ষেত্রে যেহেতু ভিজুয়াল বলা হয়েছে তার মানে এটি চিত্রভিত্তিক প্রোগ্রামিং মডেল। তো চিত্রভিত্তিক প্রোগ্রামকে ভিজুয়াল প্রোগ্রামিং মডেল বলা হয়। এটিকে যদি আমরা ভিন্নভাবে ডেফিনেশন করি তাহলে বলতে পারি স্ট্রাকচার প্রোগ্রামিং এর কাঠামো ভাষাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে রূপান্তর করে তৈরি করে প্রোগ্রামিং এর নতুন পরিবেশকেই ভিজুয়াল প্রোগ্রামিং বলা হয়। তোমরা এই ডেফিনেশন কি যেভাবেই করো না কেন কোনো সমস্যা নেই, তবে মূল বিষয়টি কি, আমরা যখন স্ট্রাকচার প্রোগ্রামিং এর কাঠামোটা পড়ে এসেছি সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হতো। আর এই ভিজুয়াল প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি করা হচ্ছে, ওই স্ট্রাকচার প্রোগ্রামিং এর কাঠামোর সাথে আরো কিছু বৈশিষ্ট্য যোগ করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে রূপান্তর করে, মানে চিত্রভিত্তিক ভাবে রূপান্তর করে এর নির্দেশ দেওয়াই হচ্ছে এই ভিজুয়াল প্রোগ্রামিং মডেল। নিশ্চয়ই তোমরা এটি পরিষ্কারভাবে এখন বুঝতে পেরেছো। ভিজুয়াল প্রোগ্রামিং মডেল এটিকে আমরা এই যে জিইউআই এর পুনরূপ তোমাকে জানতে হবে, যে জিইউআই দিয়ে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরিবেশ তৈরি করার একটি প্রোগ্রাম। তো এই ক্ষেত্রে আরো একটি বিষয় তোমাকে জানতে হবে, সেটি হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এই মডেল সমর্থন করলেও ডস অপারেটিং সিস্টেমে কিন্তু এই মডেল প্রোগ্রাম রচনা করা সম্ভব নয়। বিষয়টি তুমি অবশ্যই মনে রাখবে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভিজুয়াল বেসিক, ভিজুয়াল সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল ফক্স প্রো, এমএস এক্সএস, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের অবজেক্টিভের জন্য খুবই জরুরি। আর ভিজুয়াল বেসিক যেগুলো থাকবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভিজুয়াল প্রোগ্রামিং আবার ইভেন্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটু জরুরি হয়ে পড়ে। আমরা যখন ইভেন্ট প্রোগ্রামিং মডেলটা পড়বো তখনও দেখবে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সি প্লাস প্লাস যে আমরা পড়ি অথবা ভিজুয়াল সি, ভিজুয়াল বেসিক, এগুলো কিন্তু এই ভিজুয়াল প্রোগ্রামিং মডেলের মধ্যে পড়ে। ভিজুয়াল প্রোগ্রামিং যে চিত্রভিত্তিক কমান্ড সিস্টেম রয়েছে এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে মূলত এই কাজগুলো করা যায়। আমরা জানি যে চিত্রভিত্তিক কোনো কিছু কাজ কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যায়, আমরা খুব সহজভাবে এটি বুঝতে পারি। তাই দিন দিন কিন্তু এই জনপ্রিয়তা বৃহৎভাবে বৃদ্ধি পাচ্ছে। যা হোক, এরপর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়ব। এটিকে সংক্ষেপে ওওপি বলা হয়ে থাকে। মানে এই যে ওওপি এর পুনরূপ হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটিও একটি অত্যন্ত মজার বিষয় এবং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এই বিষয়টি কিন্তু আমরা বলতে পারি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল হলো সবচেয়ে বেশি জনপ্রিয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডেটা এবং ইনস্ট্রাকশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। এক্ষেত্রে দেখবে যে কিছু অবজেক্টের বিষয়টি অবশ্যই থাকবে, যেহেতু আমরা এর মডেলের নামেই পেয়ে যাচ্ছি অবজেক্ট, তাহলে এক্ষেত্রে কিন্তু একটি অবজেক্ট তৈরি করার ব্যবস্থা আছে। এই অবজেক্টের ডেফিনেশন আমরা বলতে পারি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডেটা এবং ইনস্ট্রাকশনের সমন্বয়ে যে চলকটি তৈরি হয় এটি মূলত অবজেক্ট।
এখানে দেখবে যে বিভিন্ন শ্রেণীর কথা আসছে। আচ্ছা, যা হোক, আমরা একটি পর একটি দেখে যাই। অবজেক্ট বা ক্লাসের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়ে থাকে। একটি সমস্যাকে সমাধান করার জন্য যখন একটি অবজেক্ট তৈরি করা হয় যার মধ্যে সমস্যা সমাধানের যাবতীয় উপকরণ থাকে এবং ওই অবজেক্টের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়, তখন তাকে ওপিপি বলা হয় বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে, সেটি হলো একটি অবজেক্ট তৈরি করা নিয়ে। এই বিষয়টি দিয়ে মূলত কি বোঝাচ্ছে? আচ্ছা, তোমরা যখন ইংরেজিতে বিভিন্ন প্যারাগ্রাফ বা কম্পোজিশন শেখো, একটি ম্যাজিক প্যারাগ্রাফ বা অটো প্যারাগ্রাফ হিসেবে কি করো, কাছাকাছি বৈশিষ্ট্য সম্পন্ন প্যারাগ্রাফগুলোকে নিয়ে তোমরা কিছু লাইন তৈরি করো এবং ওই প্যারাগ্রাফগুলো সম্পর্কে যে কোনো একটি সম্পর্কে আসে তোমরা কি করো, ওই লাইনগুলো ব্যবহার করে ওই নির্দিষ্ট অবজেক্টের জায়গায় শুধু ওই অংশটি দিয়ে দাও। এরকম কোনো কিছুর ক্ষেত্রে যে অবজেক্টটি ব্যবহার করা হচ্ছে এটি মূলত এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে কাজ করা হয়ে থাকে। যেমন ধরো, একই বৈশিষ্ট্য সম্পন্ন কিছু বিষয় থাকে। যেমন ধরো, একটি পাখি সম্পর্কে তুমি ব্যাখ্যা করছো, যেমন একটি কোকিল সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা করি, পাশাপাশি একটি কাক সম্পর্কে ব্যাখ্যা করি, তাহলে এখানে কাক এবং কোকিল এটি যদি একটি নির্দিষ্ট অবজেক্ট বিবেচনা করে এর সাথে নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন কি কি আছে, যেমন কোকিলের দুটি পা আছে, আবার কাকের দুটি পা আছে, এদের দুটি ডানা আছে, আবার কোকিল দেখতে কিরকম, কাক দেখতে কিরকম, এদের যে কমন বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো নিয়ে যদি আমরা কোনো কিছু কাজ করি তাহলে সেটিকে অবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়। তো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এরকম কোনো শ্রেণী তৈরি করে কিন্তু কাজ করা যায়, এই কারণে এটিকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ যে এই ক্ষেত্রে যার মধ্যে দেখো একটু, যার মধ্যে সমস্যা সমাধানের যাবতীয় উপকরণ থাকে, মানে আগে থেকে তৈরি করা থাকে। তুমি যেমন একটি অটো প্যারাগ্রাফ শিখছো, যে আগে থেকে তৈরি করা আছে, যে যে বিষয়গুলো নতুন আসলো সেই বিষয়গুলো আমরা এখানে বসিয়ে দিয়ে কাজ করে ফেললাম। এরকম কোনো কিছু কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে ঘটে থাকে। আশা করি তোমরা এই বিষয়টি এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এটি ভিজুয়াল প্রোগ্রামিং এর চালনা পদ্ধতি, মানে ভিজুয়াল প্রোগ্রামিং এর চালনা পদ্ধতি সিস্টেম কিন্তু এখানে মেনটেন করা হয়ে থাকে। এটি ডেটা কেন্দ্রিক প্রোগ্রামিং। এক্ষেত্রে একটু দেখো, আমরা যখন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা স্ট্রাকচার প্রোগ্রামের ক্ষেত্রে দেখেছিলাম এটি ছিল নির্দেশমূলক কোনো কিছু, নির্দেশ কেন্দ্রিক প্রোগ্রামিং। আর এই ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো ওই নির্দেশগুলোর ডেটা দ্বারা নিয়ন্ত্রণ করার একটি কেন্দ্রীয় বা কেন্দ্রিক প্রোগ্রামিং। তো ওপিপি এর মূল বিষয় হচ্ছে ডেটা এবং কোডকে, এটি মূলত যে আমরা যে সোর্স কোড বলি এটিকে একটি একক ইউনিটের মতো ব্যবহার করার সুবিধা প্রদান করে। এই লাইনটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যে একটি একক ইউনিটের মতো ব্যবহার করার সুবিধা প্রদান করে এই ওপিপি ডেটা এবং কোডকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সি প্লাস প্লাস, জাভা, এই যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এগুলো মূলত এই যে যেহেতু ভিজুয়াল প্রোগ্রামিং এর চালনা পদ্ধতির ক্ষেত্রে মেনটেন করা হয়, এটি কিন্তু আমরা এক্ষেত্রে বিবেচনা করতে পারি। কেননা আমরা কিন্তু সি প্লাস প্লাস পড়ার ক্ষেত্রে কিন্তু এই ভিজুয়াল প্রোগ্রামিং এর কিন্তু পড়ে এসেছি। তো কোনো প্রোগ্রামিং ভাষাকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হতে হলে কমপক্ষে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। এক্ষেত্রে বিষয়টি হলো অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, তবে কমপক্ষে 3টি বৈশিষ্ট্য সম্পন্ন হলে তবেই তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল হিসেবে বিবেচনা করা যাবে। সেগুলোর মধ্যে কি কি রয়েছে? পলিমরফিজম রয়েছে, এরপর রয়েছে আমাদের ইনহেরিটেন্স, এরপর রয়েছে এনক্যাপসুলেশন। একটু লক্ষ্য করে বিষয়গুলো। পলিমরফিজম জিনিসটি কি? এর অর্থ দ্বারা হলো বহুরূপ, অনেকগুলো রূপ ছাড়া রয়েছে, বা মেনি ফর্মস যাকে বলা হয়ে থাকে। একই ফাংশন বিভিন্নভাবে ব্যবহার করার উপায়কে পলিমরফিজম বলা হয়ে থাকে। কিভাবে? আমরা কিন্তু মাত্র বলেছি যে একটি ফাংশন প্রয়োজনের ভিত্তিতে, শ্রেণীর ভিত্তিতে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। কিছুক্ষণ আগে যে এক্সাম্পলগুলো আমি দিয়েছিলাম, অটো একটি প্যারাগ্রাফ সম্পর্কে যে এক্সাম্পল দিয়েছিলাম, এরকম মানে একই ফাংশন বিভিন্নভাবে ব্যবহার করার উপায়কে বলা হয়ে থাকে পলিমরফিজম। এরপর রয়েছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স যদি ডিকশনারি দেখো তাহলে সরাসরি দেখবে যে এর অর্থ দাঁড়াচ্ছে উত্তরাধিকারী। তার মানে কি? আগে থেকে তৈরি করা আছে এরকম কোনো কিছু, তাই না? তাহলে ইনহেরিটেন্স হলো একটি বিশেষ বৈশিষ্ট্য যার মাধ্যমে এক ক্লাস অন্য কোনো ক্লাস থেকে কোনো বিষয়বস্তু উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, মানে আগে থেকে তৈরি করা আছে এরকম কোনো কিছু পেয়ে যাচ্ছে, তাই না? এক ক্লাস হতে অন্য ক্লাসের ভেরিয়েবল এবং ফাংশন নিয়ে যদি কাজ করা যায় সেটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স বৈশিষ্ট্য পড়ে যায়। এরপর রয়েছে এনক্যাপসুলেশন। আচ্ছা, ক্যাপসুলে কি কি বিভিন্ন ধরনের উপাদান থাকে না? এই ক্ষেত্রে কিন্তু এটির সাথে আমরা এই বোঝার জন্য এই বৈশিষ্ট্যগুলো বিবেচনা করতে পারি। এই সমজাতীয় বৈশিষ্ট্যের অবজেক্টকে একটি শ্রেণীতে যখন আবদ্ধ করা হয়, এই যে আমি মাত্র বললাম যে একটি ক্যাপসুলে অনেকগুলো উপাদান থাকে, এই উপাদানগুলোকে যখন একটি ক্যাপসুলের মাধ্যমে বিবেচনা করা হয়, এরকম হিসেবে সমজাতীয় বৈশিষ্ট্য অবজেক্টকে যখন একটি শ্রেণীতে আবদ্ধ করা হয় তখন সেটিকে এনক্যাপসুলেশন বলা হয়ে থাকে।
তাহলে অবজেক্টের অ্যাট্রিবিউটস আমরা জানি বৈশিষ্ট্য, এবং এটি কি আছে বিহেভিয়ার্স আছে। একে যখন এই বৈশিষ্ট্যগুলো যখন আছে এটিকে যখন একত্রিত করে ক্লাস তৈরি করা হয় তখনই সেটি এনক্যাপসুলেশন হয়ে যায়। তাহলে কোনো চলকে ডেটা এবং ইনস্ট্রাকশনকে একত্রিত অবস্থায় থাকাকেই এনক্যাপসুলেশন বলা হয়ে থাকে। মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল যখন তোমরা পড়বে তখন কিন্তু এই তিনটি বিষয়কে অবশ্যই গুরুত্ব দিবে। অবজেক্টিভের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ। আবার যেহেতু আমাদের ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় আইসিটি থেকে কোয়েশ্চেন পরবর্তী সময় আমরা পাবো, তাই এই বিষয়গুলো কিন্তু কি অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো এরপর আমরা পড়ব ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। মূলত ইভেন্ট ড্রাইভিং প্রোগ্রামিং হলো ভিজুয়াল প্রোগ্রামগুলোকে আমরা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলা হয়ে থাকে। আর এটির কিছু আলাদা বৈশিষ্ট্য নিশ্চয়ই রয়েছে যেহেতু এটিকে আলাদা করা হয়েছে। আমরা প্রথমেই বলতে পারি যে সবগুলো ভিজুয়াল প্রোগ্রামিং কিন্তু ইভেন্ট ড্রাইভিং প্রোগ্রামিং। প্রোগ্রামের সাথে ব্যবহারকারীর যে কোনো ধরনের মিথস্ক্রিয়াকে ইভেন্ট বলে। মাউস ক্লিক করা, সরানো, কিবোর্ডের কোনো কি চাপা, প্রত্যেকটি এক একটি ইভেন্ট। এটিতে যদি আমি এক্সাম্পল হিসেবে বিবেচনা করি, তোমরা যখন কোনো ধরো ইউটিউবে কোনো কিছু দেখছো, তখন ইউটিউবে যে বিষয়টি দেখছো এর বাহিরে হঠাৎ করে অন্য কোনো কিছু এসে গেল, তুমি যেটি হয়তো চাচ্ছিলে না যে এরকম কিছু আসবে, বা চাইলেও কখন আসবে সেটি তুমি জানো না। তো একটি ভিডিও চলাকালীন সময়ে যখন অন্য কোনো কিছু ভিডিও একটি হঠাৎ করে এসে গেল, বা আমরা অনেক সময় যেটি অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে বিবেচনা করি সেই বিষয়গুলো এসে গেল, লক্ষ্য করেছো এটা কিন্তু একটি ইভেন্টের বিষয়, তাই না? তাহলে এইরকম যে প্রোগ্রামিং, এরকম যে সফটওয়্যারগুলো রয়েছে এই বিষয়গুলো মূলত এই ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং সংগঠিত হয়ে থাকে। তো ব্যবহারকারী কর্তৃক কোনো ঘটনায়, যেমন কোনো কমান্ড বাটন মাউস দিয়ে ক্লিক করা বা যে ইভেন্টের বিষয়টি বিবেচনা করলাম, সারা দিয়ে নির্বাহিত প্রোগ্রামকে ইভেন্ট চালিত প্রোগ্রাম বা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম বলা হয়ে থাকে। আমরা যেহেতু পড়েছি যে সবগুলো ভিজুয়াল প্রোগ্রামগুলো হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, তাহলে এই যে ভিজুয়াল যে এক্সাম্পলগুলো আমরা দেখেছিলাম, ভিজুয়াল বেসিক, তারপরে মাইক্রোসফট এক্সেস, তারপরে ওরাকল ডেভেলপার্স, এই বিষয়গুলো কিন্তু ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিংয়ের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।